হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। মাই নেম ইজ কাউসার আলী এবং আজকে আমরা যে টপিকটি নিয়ে ডিসকাস করছি আশা করি তোমরা জানোই যে এই যে আমাদের সিরিজ কন্টিনিউ চলছে, তো তারই আজকে আমাদের যে 16 নম্বর ক্লাস, সেই 16 নম্বর ক্লাস এবং পূর্ববর্তী তোমরা যারা ক্লাসগুলোকে দেখেছো তারা অবশ্যই জানো কি প্যাটার্নে ক্লাস হয়ে থাকে। তবুও যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি যে আমরা 10টা করে কোশ্চেন করে থাকি, পিওয়াইকিউ কোশ্চেন্স, এবং এই 1000 সিডিপির যে পিওয়াইকিউ কোশ্চেন্স সেই সিরিজটা আমাদের চলছে। আজকে 16 নম্বর ক্লাস। তোমরা যারা পুরানো ক্লাসগুলোকে দেখোনি তারা অবশ্যই পুরানো ক্লাসগুলোকে দেখে নিবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরাতন সবাই সাবস্ক্রাইব এবং তার সাথে সাথে লাইক এবং হাইপ যে পয়েন্ট আমাদের ইউটিউব নতুন ফিচার্স দিয়েছে সেই হাইপ পয়েন্টে তোমরা অবশ্যই হাইপ পয়েন্টকে দিতে পারো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই হাইপ পয়েন্ট দিতে পারো। ঠিক আছে, তো শুরু করে দিই আজকের যে ক্লাস। সেই ক্লাস আজকে আমরা 151 থেকে 160 পর্যন্ত কোশ্চিন করব। এর আগের যে কোশ্চিনগুলোকে করানো হয়েছিল তার পরবর্তী যে সিরিজ সেটাই এটি। ক্লিয়ার? সো শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। দেরি না করে আজকের যে প্রথম কোশ্চিন, সেই কোশ্চিন হলো 151 নাম্বার কোশ্চিন এবং আজকের প্রথম কোশ্চিন। এই সিরিজের 151 নাম্বার এবং আজকের প্রথম কোশ্চিন। তো কোশ্চিন দেখে নাও। আমি বলেছি দুটোই দেওয়া রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি দুটোই। শিখনের সেই সময়কাল যেখানে কোনো উন্নতি দেখা যায় না তাকে কি বলা হয়? আচ্ছা, আমরা বিশেষ করে মানে শিখতেই থাকি, হ্যাঁ, তো শিখতেই থাকি। তো এমন একটা সময়কাল যে সময়কালটাতে কোনো উন্নতি কিন্তু শিখনের ক্ষেত্রে দেখা যায় না, তো সেই সময়কালটা অ্যাকচুয়ালি কি বলা হয়? লার্নিং কার্ভ মানে শিখনের বক্ররেখা, শিখনের সমতল বা প্লেটো, স্মৃতি নাকি মনোযোগ? আমরা যদি দেখি তাহলে এই যে 151 এর কোশ্চিনের অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে শিখনের সমতল বলা হয় বা প্লেটো বলা হয়। তাহলে আমরা একটু কি জিনিস এটা দেখে নিব। সো প্লেটো অফ লার্নিং হচ্ছে কি এমন একটি পর্যায় যেখানে শিখন বা অনুশীলন চলতে থাকে কিন্তু দক্ষতার আর কোনো দৃশ্যমানগত অগ্রগতি দেখা যায় না বিশেষ করে। ঠিক আছে, এই সময়টাতে কোনো অগ্রগতি বিশেষ করে দেখা যায় না, আর এটি শিখনের স্থায়ী ক্রমবিকাশে একটি সাময়িক থেমে যাওয়ার স্তর এবং এই স্তরটাকে প্লেটো অফ লার্নিং বিশেষ করে বলা হয়। তাহলে আমরা লার্নিং জেনেছিলাম, এবার প্লেটো অফ যে লার্নিং সেই লার্নিং, তো সেটাই জানা হলো যে প্লেটো অফ লার্নিং হচ্ছে কি যেখানে আমরা কোনো বিষয়ে মানে অনুশীলন চলতে থাকে কিন্তু সেখানে কোনো অগ্রগতি আমরা বিশেষ করে দেখতে পাই না, তাহলে সেই স্তরটা। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর আজকের 2 নম্বর কোশ্চিন এবং 152 নম্বর কোশ্চিন, আইকিউ নির্ণয়ের সূত্র হলো, অর্থাৎ ইন্টেলিজেন্স যে কোয়েন্টেন্ট, আমরা ইন্টেলিজেন্স পড়ার সময় ইন্টেলিজেন্স যে কোয়েন্টেন্ট রয়েছে সেই ইন্টেলিজেন্স কোয়েন্টেন্ট এর সূত্রটা কি? মানসিক বয়স ইন্টু সাধারণ বয়স ডিভাইডেড বাই মানসিক বয়স ডিভাইডেড বাই সাধারণ বয়স ইন্টু 100, নাকি সাধারণ বয়স প্লাস মানসিক বয়স? এটাকে ক্রোনোলজিক্যাল এজও বলা হয়। কোনো কোনো বুকে তুমি দেখতে পাবে এটা জৈবিক বয়সও লেখা আছে, সাধারণ বয়সটাকে জৈবিক বয়সও বিশেষ করে লেখা থাকে, যেটাকে ক্রোনোলজিক্যাল এজ বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার। সো এটার যে অপশন সেটার অ্যান্সার আমার কি? অপশন অবশ্যই সি নাম্বার, অপশন নাম্বার সি। এবং তোমরা কমেন্ট বক্সে জানাও এই আইকিউ এর ধারণা কে দিয়েছিল, এটা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। আর তোমরা অবশ্যই কতগুলো কোশ্চিন করতে পারছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে 10টা কোশ্চিনের মধ্যে কয়টা কোশ্চিন করতে পারলে। নেক্সট কোশ্চিন বলা হচ্ছে শিখনের প্রচেষ্টা ও ভুলের সূত্র কে প্রবর্তন করেন? দেখো, আমরা কোশ্চিনগুলোকে সহজ করছি, বাট কোশ্চিনগুলোর যে অপশনগুলো সেই অপশনগুলো সম্পর্কে আমাদের কিন্তু ধারণা হয়ে যাচ্ছে যে কি ধরনের কোশ্চিন আসতে পারে। এক তো কহলার বলছে, অপশন নাম্বার প্রথম কহলার, তারপর বলছে পেভলভ, থর্নডাইক নাকি গেস্টাল্ট। আমরা জানি প্রচেষ্টা ও ভুলের যে শিখন বা ট্রায়াল এবং এরর থিওরি অফ লার্নিং সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি? থর্নডাইকের সূত্র। কোহলারের ইনসাইটফুল গেস্টাল্ট থিওরির দিকে জানি আমরা। পেভলভের কি জানি? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয়। এবং গেস্টাল্টের আমরা যে গেস্টাল্ট থিওরি, সেখানে কিন্তু গেস্টাল্ট শিখন অফ লার্নিং যেটা অনেক সময় ইনসাইটফুল যে লার্নিং রয়েছে সেটার কন্ট্রিবিউশন সেখানে দেখা যায়। এবং এই গেস্টাল্ট থিওরিতে শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা করা হয়েছিল, এটা আশা করি তোমরা সবাই জানো। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটি স্বাভাবিক জাইগোটে জোড়ায় ক্রোমোজোমের সংখ্যা কত? অর্থাৎ শিশু জন্মের সময় যেটা জাইগোট রয়েছে তো সেখানকার ক্রোমোজোমের পেয়ার কত? ক্রোমোজোমের যে পেয়ার যেটাকে বলতে হবে, ক্রোমোজোমের জোড়া কত? সংখ্যা অ্যাকচুয়ালি জোড়া বলা হচ্ছে। এটা 22 জোড়া, এখানে হয়তো 22 জোড়া, 23 জোড়া নাকি 24? ঠিক আছে, পেয়ার কত? তাহলে তোমরা জানো পেয়ার
পেয়ার কতটা জানো? এটা 154 যে অপশন, অপশন নাম্বার 23, কারণ 46টি ক্রোমোজোম থাকে, 23 করে 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, কি 23 জোড়া করে ক্রোমোজোম থাকে জাইগোটে। ক্লিয়ার? আমরা একটু দেখে নিচ্ছি, একটি স্বাভাবিক মানুষের জাইগোটে 46টি ক্রোমোজোম থাকে, যা 23 জোড়ায় বিভক্ত, কি 23 জোড়ায় বিভক্ত। প্রতি জোড়া এক অভিভাবক থেকে আসে এবং 23টি পৃথক এবং 23টি মাতৃক থেকে আসে। ক্লিয়ার? 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 নেক্সট কোশ্চিন বলা হচ্ছে 155 নাম্বার কোশ্চিন, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে আমরা একটু আগেই দেখলাম, ঠিক আছে? এটা তো তখন কিন্তু ট্রায়াল এরর দেখেছিলাম। এবার সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে হাল, থর্নডাইক, হেগার্টি নাকি স্কিনার? আমরা জানি অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব, আর এই অনুবর্তনের তত্ত্ব যদি আমরা দেখে থাকি তাহলে দুইটি ধরনের অনুবর্তনের তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন, হুইচ ইজ গিভেন বাই দ্য প্যাভলভ, ক্লাসিক্যাল কন্ডিশনিং, এবং সক্রিয় অনুবর্তনের তত্ত্ব যেটাকে থর্নডাইক কে দিয়েছেন, স্কিনার দিয়েছেন। স্কিনার, আমরা স্কিনারের আরো কন্ট্রিবিউশন সম্পর্কে জানি, যে টিচিং মেশিন সম্পর্কে। আমরা মাইক্রো টিচিং এর একটা ক্লাস বিশেষ করে আমি অ্যারেঞ্জ করছি, আমি ক্লাসটাকে বোর্ডে নিব, তো সেদিন ডিসকাস করা হবে স্কিনার সম্পর্কে বা মাইক্রো টিচিং এর সম্পর্কেও, ঠিক আছে? টিচিং সম্পর্কেও তিনি টিচিং মেশিন যে রয়েছে, প্রোগ্রামের ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটাকে আলোচনা করা হয়। হলো ক্লিয়ার? ক্লিয়ার? আমরা যদি একটু দেখে নিই হালের ড্রাইভ রিডাকশন থিওরি, হালের কি রয়েছে, আমরা যদি একটু দেখে নিচ্ছি, সেটা হচ্ছে ড্রাইভ রিডাকশন থিওরি। থর্নডাইকের কি প্রচেষ্টা অবলের শিকনের তত্ত্ব, বুঝলে? হেগার্টি সম্পর্কে আমাদের জানা নেই। ক্লিয়ার? তাহলে আমরা নট অনলি কোশ্চেন করছি, তার সঙ্গে এক্সপ্লেনেশনও বিশেষ করে দেখার চেষ্টা করছি। কোহলার কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? প্রেষণার তত্ত্ব, বিকাশের তত্ত্ব, ব্যক্তিত্বের তত্ত্ব নাকি সে কোনো থিওরি অফ মোটিভেশন, থিওরি অফ ডেভেলপমেন্ট, থিওরি অফ পার্সোনালিটি এবং থিওরি অফ লার্নিং? আমরা যদি কোহলার দেখে থাকি তাহলে একটু আগে পড়লাম কোহলার কি বিশেষ করে যে আমাদের শিখনের তত্ত্ব রয়েছে, সেই শিখনের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। ব্যক্তিত্বের তত্ত্ব যদি আমরা বিশেষ করে দেখে থাকি তাহলে কেটেলের দেখে থাকবো, আলপোর্টের দেখে থাকবো। ক্লিয়ার? এই তত্ত্বগুলোকে দেখে থাকবো। প্রেষণার তত্ত্ব যদি আমরা দেখে থাকি তাহলে সেই ক্ষেত্রে প্রেষণার তত্ত্ব আমরা সর্বপ্রথম যে মাথায় আসে সেটা হচ্ছে কার প্রেষণার তত্ত্ব কার? মার্সেলোর। বিকাশের তত্ত্ব যদি সর্বপ্রথম মাথায় আসে, সে কি আসছে? পিয়াজের থিওরি। মনে আসে কিনা? অবশ্যই। তো আরো তত্ত্ব রয়েছে অবশ্যই, কিন্তু তারপরেও এই শব্দগুলো বা এই নামগুলো আমাদের প্রথমে মাথায় আসে। ক্লিয়ার? এরপর বলা হচ্ছে বুদ্ধির ফ্লুইড মোসাইক মডেল, হ্যাঁ, অফ ইন্টেলিজেন্স, এটাকে কে প্রবর্তন করেছিলেন? কেটেল, থর্নডাইক, ভার্নন নাকি স্কিনার? কেটেল, থর্নডাইক, ভার্নন নাকি স্কিনার? চারটি অপশন দেওয়া রয়েছে। তাহলে এর মধ্যে অ্যান্সার তোমাদের কে হবে? আমরা জানি ফ্লুইডের যে থিওরি, বিশেষ করে আমরা এটা কে জানি, এটা অপশন নাম্বার হচ্ছে এ, কেটেলের থিওরি। কে 157 যদি আমরা অপশন দেখি তাহলে অপশন হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখি রেমন কেটেলের ইন্টেলিজেন্সকে বিশেষ করে দুই ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স, যেটাকে আমরা তরল ইন্টেলিজেন্স বলে থাকি। আর এই তরল ইন্টেলিজেন্স মানে কি? যখন তরল ইন্টেলিজেন্সের কথা বলা হবে বা তরল বুদ্ধির কথা বলা হবে, সেক্ষেত্রে এই বুদ্ধিকে তিনি বলেছেন যে নতুন সমস্যার সমাধান করার এবং যুক্তি প্রয়োগ এবং দ্রুত চিন্তনের যে ক্ষমতা, সেই ক্ষমতা বিশেষ করে বলা হয় ফ্লুইড ইন্টেলিজেন্স। তাহলে ফ্লুইড ইন্টেলিজেন্স আমরা কি বুঝতে পারবো? যে ব্যক্তির নতুন সমস্যার সমাধান করার ক্ষমতা, যুক্তি প্রয়োগের ক্ষমতা, দ্রুত চিন্তন করার ক্ষমতা রয়েছে, সেই ব্যক্তিকে জানবো তার ফ্লুইড ইন্টেলিজেন্স। কার? অ্যাকর্ডিং টু রেমন ক্যাটেল। এবং আরেকটা তিনি বলেছেন যে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। কি? ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স বলছে, যাকে স্ফটিক বুদ্ধিও বলা হয়। এটা হচ্ছে অভিজ্ঞতা ও শিক্ষা ও জ্ঞানের ভিত্তিতে অর্জিত বুদ্ধি বা তথ্যভিত্তিক জ্ঞান। মানে আমাদের যে কোনো ইনফরমেশন যে নলেজ থাকে, তো সেটার যে অভিজ্ঞতার সঙ্গে, মানে অভিজ্ঞতার সাথে আমরা কোনো ইনফরমেশন কি করে থাকি, আমাদের স্টোরি মেমোরিতে জমা হয়, তো সেই ইন্টেলিজেন্স যে কারণে হয়, মানে যে ইন্টেলিজেন্সে, সেটাকে তিনি ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স বিশেষ করে বলেছেন। আর ফ্লুইড মোসাইক মডেল ইন্টেলিজেন্স নামে তত্ত্ব উপস্থাপন করেন, অর্থাৎ বুদ্ধি স্থির নয়। তিনি বলছেন কি ফ্লুইড মানে কি? বলছে যে এটা তরলের মতো, এটা স্থির নয়, বরং এটি পরিবর্তনশীল এবং বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। আর একটা কি, যে তিনি ফ্লুইড মোসাইক যে ইন্টেলিজেন্স থিওরি, তার মতে হচ্ছে বুদ্ধি আমাদের স্থির নয়, বুদ্ধি কি পরিবর্তনশীল এবং এটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। আর বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত যখন আমরা দেখব, মনে পড়বে, তখন কার মনে পড়বে? ওই যে 7টি সংখ্যা, থার্স্টনের থিওরি, সেখানে মনে পড়বে। এবং বুদ্ধির যখন বিভিন্ন টাইপের কথা বলা হবে, যে তিনি বুদ্ধিকে বিভিন্ন ধরনের টাইপের কথা বলেছেন, তাহলে কি আমরা রিসেন্টলি যে থিওরি, সেটা গার্ডনারের থিওরির কথা মনে পড়ে যাবে। কি? বিভিন্ন ধরনের বুদ্ধি রয়েছে, মানুষের এক নয় একাধিক বুদ্ধি রয়েছে, সেখানে আমরা গার্ডনারের থিওরির কথা মাথায় মনে আসে।
ক্লিয়ার? যখন আমাদের বুদ্ধির তত্ত্বের কথা বলা হচ্ছে, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, তখন কার নাম মাথায় মনে আসবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও। একক উপাদান তত্ত্ব কার নাম মাথায় আসছে? কথাটা বুঝতে পারলে? তাহলে এই উপাদান ভিত্তিক তত্ত্ব আছে, টাইপস ভিত্তিক তত্ত্ব আছে। ক্লিয়ার? ভার্নন হায়ারার্কি অফ মডেল ইন্টেলিজেন্স দিয়েছেন, আর গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্ট থিওরি, ইন্টেলেক্ট থিওরি দিয়েছেন, এটা আমরা জানি। স্পিয়ারম্যানের জিএস ফ্যাক্টর জেনারেল ইন্টেলিজেন্ট, এবং থার্স্টনের প্রাইমারি মেন্টাল এবিলিটিস থিওরি আমরা বিশেষ করে কিন্তু জানি, প্রাইমারি মেন্টাল এবিলিটিস। ঠিক আছে? বুদ্ধি একটি মানসিক ক্ষমতা, যেটা থার্স্টনের মতেও বলা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন বলা হচ্ছে শিক্ষণের ব্রেন স্ট্রমিং মডেল কোন ক্ষেত্রে উন্নত করতে ব্যবহার করা হয়? আচ্ছা, মানুষের বিভিন্ন ধরনের ক্ষেত্র রয়েছে, যেরকম আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, এই যে আমাদের কগনিটিভ এরিয়া, সেই এরিয়ার মানে বিশেষ করে বলা হচ্ছে এটি কোন এরিয়াতে বিশেষ করে কি কাজে লাগে ব্রেন স্ট্রমিং মডেল? বোধগম্যতা, প্রয়োগ, সৃজনশীলতা, নাকি সমস্যা সমাধান? যদি আমরা ব্রেন স্ট্রমিং মডেল বিশেষ করে দেখে থাকি, তাহলে 158 যে কোশ্চেন্স, সেটা বলা হচ্ছে যে সমস্যা সমাধান। কি সমস্যা সমাধান? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রবলেম সলভিং অ্যাবিলিটি। ব্রেন স্ট্রমিং মডেল আমাদের কি করতে সাহায্য করে? সমস্যা সমাধানের জন্য ব্যক্তিকে সাহায্য করে থাকে। এবং এই ব্রেন স্ট্রম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট বলা হচ্ছে ব্রেন স্ট্রমিং মডেল কি? এটা একটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা কোনো একটি বিষয় বা সমস্যাকে কেন্দ্র করে স্বাধীনভাবে বিভিন্ন ধরনের চিন্তন করতে সাহায্য করে। কথাটা বুঝতে পারলে? যেখানে নতুন নতুন ভাবে চিন্তা করতে সাহায্য করে। এখানে কি শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করে, এজ ওয়েল এজ সৃজনশীলতা অবশ্যই বৃদ্ধি করে, অপশন ছিল সৃজনশীলতা, কিন্তু মেইন আমরা মানব যে মুক্ত চিন্তা ও কল্পনা শক্তি বিকাশ করে এবং ভবিষ্যতের জন্য সমস্যা সমাধানের কি করে ভিত্তি প্রস্তুত করে। কিন্তু সব থেকে যদি আমরা এখানে দেখতে চাই, জাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ সেটা হচ্ছে ক্রিয়েটিভিটিটা ঠিক আছে, কিন্তু সমস্যা সমাধান মূল অ্যান্সার। কি সমস্যা সমাধান মূল অ্যান্সার? যদি সমস্যা সমাধান না থাকতো, অন্য কোনো কিছু থাকতো, তাহলে সৃজনশীল অ্যান্সার হতো, বিশেষ করে কি শিক্ষণের যে ব্রেন স্ট্রমিং মডেল সেই ক্ষেত্রে। ক্লিয়ার? এরপর আমাদের 159 নম্বর কোশ্চিন হবে, এটা 9 নম্বরে গেছে। 159 নম্বর যে কোশ্চিন, সেখানে বলা হচ্ছে যে গোলম্যান নিম্নলিখিতর মধ্যে কোনটির সঙ্গে সম্পর্কিত? ড্যানিয়েল গোলম্যান, আমরা জানি নাম ড্যানিয়েল গোলম্যান, তো ইনি কার সঙ্গে সম্পর্কিত? সামাজিক বুদ্ধি, প্রাক্ষবিক বুদ্ধি, আধ্যাত্মিক বুদ্ধি, নাকি সাধারণ বুদ্ধি? সোশ্যাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, নাকি জেনারেল ইন্টেলিজেন্স? আমরা যখন ড্যানিয়েল গোলম্যানের কথা মনে আসে, আমরা অবশ্যই যা মনে রাখবো, হি ইজ রিলেটেড টু ইমোশনাল ইন্টেলিজেন্স। কি তিনি ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাখ্যা করেছেন, বিবৃতি করেছেন। কি ইমোশনাল ইন্টেলিজেন্স? ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে ইমোশনকে চেপে রাখা নয়, হাউ ক্যান উই ম্যানেজ আওয়ার ইমোশনস থ্রু ইন্টেলিজেন্স। ক্লিয়ার? আমরা আমাদের যে ইমোশন, সেই ইমোশনকে, আমাদের যে প্রক্ষোভ, সেই প্রক্ষোভটাকে আমরা কিভাবে ম্যানেজ করছি, সেটাই হলো কথা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আচ্ছা ড্যানিয়েল গোলম্যান এখানে দেওয়া রয়েছে, তোমরা পড়ে নেবে। সোশ্যাল ইন্টেলিজেন্স, একটা কথা মাথায় রাখার চেষ্টা করবে, সোশ্যাল ইন্টেলিজেন্স বিশেষ করে কে? থর্নডাইক। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, এটা ডেন জোহর এবং ইয়ান মার্শালের ভূমিকা এখানে কিন্তু রয়েছে। আর জেনারেল ইন্টেলিজেন্স, এটা স্পিয়ারম্যানের তত্ত্বতে আমরা বিশেষ করে দেওয়া হয়েছিল। আর আলফ্রেড যে বিনেট, তিনিও বলেছিলেন যে আমরা যদি একক উপাদান তত্ত্ব দেখে থাকি, তাহলে সেই একক উপাদান তত্ত্বের ক্ষেত্রে আলফ্রেড বিনেটও বলেছিলেন যে সাধারণ বুদ্ধি, মানুষের সাধারণ বুদ্ধি রয়েছে। আলফ্রেড বিনেটের প্রথম যে উপাদান তত্ত্ব, যেটা 1 নম্বর উপাদান তত্ত্ব, কথা বুঝতে পারলে? দ্বি উপাদান তত্ত্ব, একক উপাদান তত্ত্ব, আলফ্রেড বিনেট। অনেক বইতে তোমরা উইলিয়াম স্টার্ন পাবে, বাট দ্যাট ইজ নট গিভেন বাই দ্য উইলিয়াম স্টার্ন, ইট ইজ গিভেন বাই দ্য আলফ্রেড বিনেট। তো সেখানে বলা হয়েছিল জেনারেল ইন্টেলিজেন্স, এবং আমরা স্পিয়ারম্যানের নামও সেখানে কিন্তু উল্লেখ করতে পারি। ঠিক আছে? আজকের লাস্ট কোশ্চিন, যারা তোমরা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হাইপ পয়েন্ট অবশ্যই দিও, তাহলে ভিডিওটি অবশ্যই অন্যদের কাছে ছড়িয়ে যাবে। ঠিক আছে? তোমাদের কাছে এটুকুই আবেদন যে তোমরা হাইপ পয়েন্ট দিয়ে থাকো। আর যারা তোমরা পেইড ক্লাসের জন্য কোর্স নিতে চাও, তারা অবশ্যই যে নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নিতে পারো, 9064395672। ঠিক আছে? আপার প্রাইমারি টেটের যে পেইড কোর্সের জন্য তোমরা এই নাম্বারে ফোন করে, এবং কোর্সের যে ফি, সেটা হচ্ছে এই হলো কথা। এবং এখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটোই থাকবে বিশেষ করে। ক্লিয়ার? সো এই নাম্বারে তোমরা ফোন করে দেখতে পারো। ক্লিয়ার? আজকের কোশ্চিন হলো, লাস্ট কোশ্চিন হলো, বিজোড়টি চিহ্নিত করুন। এখানে যে রয়েছে তার মধ্যে তোমাকে এগুলোর মধ্যে বিজোড় কোনটি, মানে বিজোড় মানে বলা হচ্ছে এখানে যে একটা আর একটাতে, তিনটা একই হবে, একই ক্যাটাগরিতে পড়বে, একটা কিন্তু আলাদা। শিখনের জন্য শিখন তত্ত্ব,
বলছে থিওরি অফ লার্নিং টু লার্ন, মানে শিখনের জন্য শিখন তত্ত্ব, অভিন্ন উপাদানের তত্ত্ব, ড্রাইভ রিডাকশন থিওরি নাকি সাধারণীকরণ তত্ত্ব। আমরা যদি একটু দেখে থাকি না, তাহলে এখানে অপশন অপশে আমার 10 নম্বরের সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ কিন্তু আলাদা, এই অভিন্ন উপাদানের তত্ত্ব, আইডেন্টিক্যাল এলিমেন্টস এবং সাধারণীকরণের তত্ত্ব এবং শিখনের জন্য শিখন তত্ত্ব, এগুলো কিন্তু টোটাল কিন্তু একটা শিখনের তত্ত্বের মধ্যে পড়েছে। কিন্তু ড্রাইভ রিডাকশন যে থিওরি, সেই ড্রাইভ রিডাকশন থিওরি ক্লার্ক হালের, এটা মোটিভেশনের মধ্যে পড়ছে। এই যে ড্রাইভ রিডাকশন, এটা বিশেষ করে ক্লার্ক হালের প্রস্তাবিত, যেখানে ড্রাইভ রিডাকশন বলা হয় মানে কোনো তাড়না, মানে প্রাণীর কোনো আচরণ করার জন্য বিশেষ করে কি একটা মোটিভেশন প্রয়োজন। কোন মোটিভেশন প্রয়োজন? এটা তাড়না। আচ্ছা, তুমি ক্লাস করছো এখানে কিসের জন্য? তোমার মধ্যে তাড়না রয়েছে, কি তাড়না রয়েছে? যে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, তোমাকে তাহলে এই কাজটা করাতে বিশেষ করে উদ্দীপিত করছে মোটিভেশন। তাহলে তাড়না বা নিট প্রয়োজন যখন তার আচরণ প্রভাবিত হওয়ার সম্ভাবনা বাড়ে। কথাটা বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের বিশেষ। তো থ্যাংক ইউ ক্লাসটিকে দেখার জন্য। অবশ্যই তোমরা হাইট পয়েন্ট দিয়ে থাকবে, লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, এবং কতগুলো ক্লাস তোমাদের কেমন লাগছে, এবং তোমরা যদি থিওরি বেসিসে ক্লাসে চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি থিওরি বেসিসেও ক্লাস করাবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে রাখো।